আজ প্রায় 1 মাস পরে কলেজে যাচ্ছি। কারণটা হলো বাইক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের জন্য 1.5 মাস বিছানায় ছিলাম। ভাগ্য বলতে একটা কথা আছে, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, কিছু করার নেই। যা হোক, একটা রিক্সা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। বাইক যেহেতু ডাক্তারের কাছে, তাই রিক্সাই একমাত্র ভরসা। কলেজের সামনে এসে রিক্সাওয়ালার টাকা দিয়ে ক্যাম্পাসে ঢুকলাম। এই 1 মাসে বেশি না হলেও কিছুটা পরিবর্তন হয়েছে ক্যাম্পাসটার। ক্যাম্পাসে ঢোকার পর থেকে প্রায় সবাই আমার দিকে চেয়ে আছে। কারণ হলো, এখানে বসেই বাইক অ্যাক্সিডেন্টটা করেছিলাম। এরপরে কোথা থেকে ভূতের মতো এসে হাজির হলো বিল্লাল। বিল্লাল হলো আমার স্কুল জীবনের বন্ধু। তারপরে কি রে, তুই আসবি কালকে বলিস নাই কেন? এমনিতেই বলি নাই। আচ্ছা হইছে, তোর বলার দরকার নেই। চল ওইদিকে বসি, ক্লাস শুরু হতে দেরি আছে। আচ্ছা চল। এরপর আস্তে আস্তে করে বিল্লালের সাথে হেঁটে গিয়ে পুকুর পাড়ের একটা বেঞ্চে এসে বসলাম। এরপরে তা এখন অবস্থা কি সবার? কেমন আছে সবাই? এই তো আছে ভালোই। আর আফরিন মেয়েটা কেমন আছে? কোন আফরিন? আরে, যার জন্য আমার এই অবস্থা। ও, আছে ভালোই। ভালো থাকলেই ভালো। চল একটু হাঁটি, বসে থাকতে বিরক্ত লাগছে। আচ্ছা চল। এই সুযোগে একটু পরিচয়টা দেই। আমি তানভীর, ভবানীগঞ্জ সরকারি কলেজে এবার ইন্টার প্রথম বর্ষে, 4 বোনের কলিজার টুকরা। আর এই আফরিন আর আমি একই ডিপার্টমেন্টে পড়ি। মেয়েটা দেখতে সুন্দর, মায়াবী তার চোখ জোড়া আর অপূর্ব চেহারা, যেন সৃষ্টিকর্তা খুব যত্ন করে ওকে বানিয়েছে। এরপরে হাঁটছি আর পেছনের কথাগুলোকে ভাবছি। ক্যাম্পাসের সিনিয়র থেকে শুরু করে সমবয়সী ছেলেগুলো ওর পিছনে লাইন মারে। সেই 8ম শ্রেণী থেকে এখন পর্যন্ত অনেক প্রপোজাল পেয়েছে মেয়েটা, কিন্তু সবগুলো মানা করে দিয়েছে। সবাইকে বলে দিয়েছে সে নাকি আমায় ভালোবাসে। এর কারণে কলেজের সবাই কম বেশি চেনে। আর কলেজের ডিপির সাথে ভালো পরিচয় আর সম্পর্ক ছিল দেখে কেউ কোনো কথা বলতে ভয় পেত। তবুও আমি সবার সাথেই কথা বলতাম, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতাম না। মেয়েদেরকে অ্যালার্জির মতো মনে হতো, তাই যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতাম। বন্ধুবান্ধবরা কানে কাছে এসে মশার মতো প্যান প্যান করত, কিন্তু গায়ে মাখতাম না, হেসে উড়িয়ে দিতাম। ওরা বলতো, কিরে বেটা, ওপর থেকে তো কিছুই বোঝা যায় না, কিন্তু তলে তলে এত দূর, আর আমরা জানিও না কিছু। একদিন বিল্লাল এসে বলল, কি রে, কলেজের সুন্দরী মেয়ে আরফিন তোকে ভালোবাসে আর তুই একবারও বললি না কেন রে? ট্রিট চাইবো এই ভয়ে? শোন তনু, বন্ধু হয়ে একটা কথা বলছি, প্লিজ মেয়েটাকে আর কষ্ট দিস না। মেয়েটা সত্যিই তোকে অনেক ভালোবাসে, ফিরিয়ে দিস না মেয়েটাকে। পরে কিন্তু আবার নিজেই আফসোস করবি বলে দিলাম। সেদিন বাসা থেকে এমনিতেই রাগারাগি করে কলেজে এসেছিলাম, সাথে বিল্লালের ওই কথাটা বলাই রাগের পরিমাণ বেড়ে যায়। এর আগে বন্ধুবান্ধবরা সবাই বলেছিল, কিন্তু মজা করে উড়িয়ে দিয়েছি। কিন্তু আজ যেন কেমন লাগলো কথাটা। আর কলেজে এত ছেলে থাকতে আমার নামটা বলার কি দরকার ছিল মেয়েটার? যাই হোক, আজ এর একটা বিহিত করতে হবে, তা না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এরপর বসা থেকে দাঁড়িয়ে বিল্লালকে বললাম, চল আমার সাথে। কোথায় যাবি? আগে চল, গেলেই দেখতে পারবি। বল না কোথায় যাবি? আফরিনের কাছে। কেন, ওর কাছে কি? এত কথা না বলে চল। এরপরে বিল্লালকে নিয়ে আফরিনকে খুঁজে বের করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা বকুল গাছের নিচে আফরিন আর ওর সাথে কয়েকজন বান্ধবী বসা। ওদের মাঝ থেকে আফরিনকে ডাক দিলাম। তারপর আফরিন আমার সামনে আসার পরে বললাম, এই মেয়ে,
কি শুরু করছো কি তুমি? হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করো নাই সেটা বলো। বন্ধু বান্ধব সহ সবার কাছে বলছো তুমি নাকি আমায় ভালোবাসো। বারে, যাকে ভালোবাসি তার নাম বলা কি কোনো অপরাধ নাকি? ভালোবাসি মানে? হুম, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। সমস্যা নেই, ভালোবাসার জায়গাটা তৈরি করে নেব। ওই, কি বললা তুমি? যা শুনছেন তাই। ফাজলামের কিন্তু একটা লিমিট আছে। তুমি মাত্রা অতিরিক্ত করে ফেলছো। মোটেও ফাজলামি করছি না, আর মাত্রাতিরিক্ত কি তাও জানি না। জানার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। এতক্ষণ সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন বললাম অন্য কাউকে ভালোবাসি, তখন আফরিনের হাসিমাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। কারণ কেউ তার ভালোবাসার মানুষের থেকে এমনটা আশা করে না। এরপর আফরিন বলল, ও, তাহলে ক্ষমা করে দেবেন। আপনার সম্পর্কে না জেনেই আপনাকে ভালোবেসে ফেলেছি। যদি জানতাম আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাহলে কখনোই এমনটা করতাম না। আর আমি সবাইকে বলে দেব আমি আপনাকে ভালোবাসি না। ভালো থাকবেন। কথাগুলোকে এক নাগাড়ে আমাকে শুনিয়ে দিয়ে পেছন ফিরে চলে গেল। দূর থেকে মনে হলো হাত দিয়ে চোখের পানি মুছে ফেলছে। কিছু করা ছিল না। আফরিনকে পিছু ছাড়ানোর জন্য মিথ্যা বলতে হলো, কিন্তু মেয়েটা তা বিশ্বাস করবে সেটা কে বুঝেছিল। এখন মনে হচ্ছে আবার মেয়েটা কিছু আবার করে না বসে। ধুর, আমি কেন এসব ভাবছি? আমি তো ওকে ভালোবাসি না। যা মন চায় তা করুক গিয়ে, তাতে আমার কি? তারপর আমি আর বিল্লাল মিলে সেখান থেকে চলে আসব। তখনই আফরিনের এক বান্ধবী সামনে এসে বলল, এই যে ভাইয়া। জি, আমাকে ডাকছেন? হুম। বলেন, কেন ডাকছেন? আসলে ভাইয়া, আফরিন নিজেকে সেভ রাখার জন্য আপনার নাম বলেনি। আফরিন জানে আপনার কথা বললে কেউ ওকে জ্বালাবে না, এই জন্য ভালোবাসার কথা বলেনি। ও আপনাকে সত্যি ভালোবাসে। চলি ভাইয়া, ক্লাসের সময় হয়ে গেছে। একে আফরিন, আর দ্বিতীয় এই মেয়ের কথা শুনে মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। তারপরে গাড়ি নিয়ে সোজা চললাম প্রিন্সিপালের কাছে। এই কলেজেই আর থাকবো না। কিন্তু তার হলো না। কোথা থেকে হুট করে গাড়ির সামনে এসে আফরিন দাঁড়ালো। তাই ব্যালেন্স করতে না পেরে আগে একটা সাইকেলের সাথে লাগিয়ে দেই। এরপর যা হবার তাই হয়। অনেক জায়গায় কেটে যায় এবং সাথে ডান পায়েও অনেক ব্যথা পাই। সাথে সাথে বিল্লাল আর সবাই মিলে হসপিটাল নিয়ে যায়। হাত পা ব্যান্ডেজ করে দিয়ে 1 মাসের জন্য বিশ্রামে থাকতে বলে। সেদিনের পর থেকে শুধু একটা কথাই চিন্তা করতে থাকি, যদি ইচ্ছে করে সাইডে না লাগাতাম আর গাড়ি আফরিনের গায়ে উঠে যেত তাহলে কি হতো। যাক, যেটা হয়নি সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। হঠাৎ কারো ডাকে বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি আফরিন দাঁড়ানো সামনে, আর মেয়েটা এই 1 মাসে অনেকটা শুকিয়ে গেছে। বিল্লাল আফরিনকে দেখে বলল, তোরা কথা বল, আমি সামনে গিয়ে দাঁড়াই। এরপরে আফরিন বলল, কেমন আছেন এখন? দেখতেই তো পাচ্ছেন। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার স্বভাবটা এখনো যায়নি? না। সেদিন যদি গাড়িটা উঠিয়ে দিতেন, তাহলে কি আর এমন অবস্থা হতো আপনার? তা অবশ্য ঠিক, কিন্তু গাড়িটা যদি উঠিয়ে দিতাম তাহলে সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে জীবিত পেতাম বলেন? বেশি কিছু না, মরে যেত আর কি। বললেই হলো মরে যেত? হুম। তা দেখতে গেলেন না কেন একদিনও? আমি গিয়ে কি করব? আপনার তো মনের মানুষ আছে। কেন, সে যায়নি বুঝি? গিয়েছিল তো, অনেক আদর যত্ন করেছে। ওই, এবার একটু থামেন।
মিথ্যে শুনতে শুনতে পেট ভরে গেছে। এত মিথ্যে বলতে পারেন তা আগে জানলে আর আপনার প্রেমেই পড়তাম না। ভাগ্যিস আপনার বন্ধু বলেছিল, কিন্তু তার আগেই তো প্রেমে পড়ে গেছি। সাথে সাথে দেখলাম আফরিন জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। আমারও আর কিছু বুঝতে বাকি রইল না। হারামজাদাটা সব বলে দিছে মনে হয় আফরিনকে। এজন্য মনে হয় মনীষীরা বলেছেন যে কখনোই কাছের মানুষদের বিশ্বাস করে কিছু বলতে নেই। মনে মনে বললাম, বিল্লাল কই তুই? তোরে পেলে আজকে চিকেন মশলা বানিয়ে কুত্তারে খাওয়ামো। ব্যাটারে বলতে বারণ করেছিলাম, কিন্তু একেবারে মেইন পয়েন্টে এসে সব উগলে দিয়েছে। আসলে আমিও আফরিনকে প্রথম থেকেই একটু একটু ভালোবাসতাম। যখন সবার মুখে শুনি যে কলেজের সিনিয়র থেকে জুনিয়র সবার কাছে বলেছে যে আমাকে ও ভালোবাসে, তখন ওকে পরীক্ষা করার জন্য বলেছিলাম আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আসলেই দেখি ও আমায় ভালোবাসে। তারপর তো যা হওয়ার তাই হয়েছে। আর এই কথাগুলো হারামিটাকে বিশ্বাস করে বলেছিলাম, কিন্তু কি দিয়ে কি করেছে আল্লাহ জানেন। আজকে এসেছিলাম শুধু আফরিনকে প্রপোজ করতে। কে জানে এটাও বুঝি শয়তানটা বলে দিয়েছে। হারামি বন্ধু 10টার দরকার হয় না, একটা হলেই জীবন শেষ। পরে কল দিয়ে বিল্লালকে আসতে বললাম। আসার পরে আফরিনকে বললাম, আপনি বসেন, আমি একটু আসছি। আফরিন বলে উঠল, সমস্যা নেই, আমার সামনে বসে বললেই হবে। আমি তো সব এখন জানি নাকি। মুচকি হাসি দিয়ে বললাম, তার দরকার নেই। এরপরে সাইডে এনে বিল্লালকে বললাম, সব কিছুই তো গুলিয়ে দিলি বান্দর। সব বলেছিস বেশ ভালো, প্রপোজ করবো সেটাও বলে দিলি। তুই বন্ধু নাকি শত্রু? আরে কথাটা তো শোন। কি আর শুনবো, সব তো মাটি করে দিলি। তুই যেদিন অ্যাক্সিডেন্ট করছিলি সেদিন থেকেই আরফিন খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছিল। তারপর একদিন খুব অসুস্থ হয়ে পড়েছিল এবং হসপিটালে ভর্তি ছিল। তখন বাধ্য হয়ে বলছি। তাই বলে প্রপোজ করব সেটাও বলে দিবি? আরে হাদারাম, সেটা বলবো কেন? সেটা বললে কি আর আসল মজা থাকবে? এই নে তো শাপলা ফুল, প্রপোজ করে জাতীয় প্রেমিকের পরিচয় দে, শালা আফসারের জামাই। তুই আসলেই একটা। থাক, অনেক বলা হয়েছে, আর কিছু বলতে হবে না। এরপরে আফরিনের সামনে গিয়ে হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়লাম। আফরিন কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে শাপলা ফুলগুলোর ওপরে রাখা একটা রিং সামনে এনে আফরিনকে প্রপোজ করলাম। আফরিন সেই দিনের মতো এত বড় শখ কখনো হয়নি। আর দূর থেকে বিল্লাল আমাদের পাগলামি সব ক্যামেরাবন্দি করছিল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে মনে মনে বলি, আমি এটা কি দেখলাম? যেই আফরিনের পেছনে 5 বছর ঘুরলাম, প্রেমটাও করতে পারলাম না। শালার জীবনটা বেদনার, কুত্তা ভাগ্য। আরে তুই আসলি, সামনাসামনি না আইসা স্বপ্নে আইসা চলে গেলি কেন? তারপরে ফোনের দিকে চেয়ে দেখি বিল্লাল শালার ফোন। ফোনটা রিসিভ করার সাথে সাথে বিল্লাল অপর পাশ থেকে বলতেছে, তানভীর আর আরফিনকে দেখলাম কলেজে যাইতেছে। যা লাগতেছিল না, একেবারে পরীর মতো লাগতেছিল। ধুর বাল বিল্লু, তুই পড়ি দেখতে থাক, আমি গেলাম আমার কল্পনার রাজ্য জয় করতে। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নিয়মিত গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।